বর্তমান সময়ে ভারতের রাজনীতি তথা পুরো বিশ্ব রাজনীতিতে একটি শব্দ খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে যন্তর মন্তর। আজকে আমরা জানার চেষ্টা করব এই যন্তর মন্তরটি আসলে কি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা চলে যাই বাংলা চলচ্চিত্রের প্রাচীন যুগে। আমাদের বাংলা চলচ্চিত্রে খুবই বিখ্যাত একটি চলচ্চিত্র ছিল হীরক রাজার দেশে। এই চলচ্চিত্রে খুবই অত্যাচারী একজন রাজা ছিলেন। তিনি কোনোভাবেই চাইতেন না তার প্রজাদের মাধ্যমে কেউ জ্ঞান, শিক্ষা, দেশপ্রেম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুক। সেই জন্যে তিনি তার সকল মন্ত্রী, সকল কবি, সকল সাহিত্যিক বা তার অধীনস্থ যত কর্মচারী আছে তাদের মাধ্যমে সবাইকে দমিয়ে রাখার একটা চেষ্টা করতেন। এই জন্য তিনি নানা ধরনের ছন্দ তৈরি করতেন। একটা ছন্দ ছিল এইরকম, সেটা সরাসরি শিক্ষাকে নিরুৎসাহিত করত। যেমন, পড়াশোনা করে যে অনাহারে মরে সে। আরও একটা ছন্দ ছিল এইরকম যে, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। আচ্ছা, এইসব ছন্দের মাধ্যমে সরাসরি পড়াশোনা, জ্ঞান এইসবকে নিগৃহীত করার চেষ্টা করা হতো। এবং আরও করা হতো কি, যখন কোনো দরিদ্র প্রজা তিনি খাজনা দিতে না পারতো তখন তাকে ধরে নিয়ে আসা হতো। ধরে নিয়ে আসলে তিনি যখন বলতো যে আমি খাজনা দিতে পারবো না, তখন তাকেও জোর করে বিভিন্ন ধরনের ছন্দ শোনানো হতো। যেমন, বাকি রাখা খাজনা, মোটে ভালো কাজ না। তারপরে আরও হচ্ছে যে, বরপেট নাও খাই, রাজকর দেয়া চাই। এই ধরনের অনেক ধরনের ছন্দ তিনি ব্যবহার করতেন। আচ্ছা, তারপরে আরও যদি এইসব ছন্দে কাজ না হতো, তারপর তিনি যেটা করতেন সেটা হচ্ছে, একটা ঘর ছিল, সেই ঘরের মধ্যে সবাইকে ধরে নিয়ে এসে, যারা একটু প্রতিবাদ করতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, তাদেরকে ধরে নিয়ে এসে সেই ঘরের মধ্যে, সেই ঘরটার নাম ছিল যন্তর মন্তর ঘর, সেই ঘরের মধ্যে নিয়ে এসে তাকে অত্যাচার করা হতো। অত্যাচার করে তাকে সেই অত্যাচারী রাজার বশে নিয়ে আসা হতো। আচ্ছা, এখন কোনো অত্যাচারী ব্যক্তি যদি ওই যন্তর মন্তর ঘরে যায়, তাকে বশ করার পর বা অত্যাচার করার পরে যখন এই ঘর থেকে বের হয়ে আসেন, তখন সেই সচেতন যুবকটাই বলতো, যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। এখান থেকে আমরা বুঝতে পারছি যেই সচেতন যুবক, যেই তরুণ যুবক যিনি একসময় অত্যাচারের বিরোধিতা করতেন, তিনি এখন সে রাজার আনুগত হয়ে গেছেন বা সে রাজার বশে চলে আসছেন। আচ্ছা, এখন চলে যাই আমরা এই যে যন্তর মন্তর, এই বিষয়টাতে। এটা আসলে কি যন্তর মন্তর? এটা মূলত হচ্ছে দুইটা সংস্কৃত শব্দ। এক হচ্ছে যন্তর, এটার মানে হচ্ছে যন্ত্র, আরেকটা হচ্ছে মন্তর, মানে মাপার জিনিস বা পরিমাপের জায়গা বা পরিমাপ করার জিনিস। আচ্ছা, এখন যদি আমি যন্তর মন্তর একসাথে বলি, তাহলে বলতে পারি পরিমাপ করার যন্ত্র। আচ্ছা, এই যন্তর মন্তর হচ্ছে একটা এরিয়া বা একটা জায়গা, যার মধ্যে জ্যোতির্বিদ্যা, গ্রহ নক্ষত্রের আবর্তন, ঋতু পরিবর্তন, সময় নির্ণয় ইত্যাদি নির্ণয় করার জন্য অনেক ধরনের যন্ত্র একসাথে রাখা হতো। সেই জায়গাটাকে মূলত বলা হয় যন্তর মন্তর জায়গা। আচ্ছা, এই যন্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের যন্ত্র থাকতো, সেগুলো আমরা একটু পরে জানবো। এখন আসি এটার ইতিহাস সম্পর্কে। এই যন্তর মন্তর ঘর বা এই যে অবকাঠামোটা, এটা নির্মাণ হয়েছিল অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকে। জয়পুরের রাজা দ্বিতীয় সাওয়াই জয় সিং, তিনি জ্ঞান বিজ্ঞানের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন এবং তিনি চাইতেন যেন তার প্রজারা জ্ঞান বিজ্ঞানের দিক থেকে অনেকটা অগ্রগামী থাকুক। তারই ধারাবাহিকতায় তিনি পুরো ভারতবর্ষ জুড়ে প্রায় পাঁচটি মানমন্দির অথবা এই ধরনের বিজ্ঞান কারখানা নির্মাণ করেছিলেন। তাদের মধ্যে দিল্লিতে ছিল, জয়পুরে ছিল, বারাণসীতে ছিল, উজ্জয়িনীতে ছিল এবং মাথুরায় ছিল। এদের মধ্যে জয়পুরের সেটি সবচেয়ে সমৃদ্ধ এবং এর মাঝখানে অনেক ধরনের যন্ত্র রক্ষিত ছিল এবং সেগুলো বর্তমানে পর্যটকদের জন্য উন্মুক্ত করা আছে। এবং এই জয়পুরেরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। আচ্ছা, এখন আসি এই যন্তর মন্তর এরিয়া বা এর মাঝখানে কী কী ধরনের যন্ত্র ছিল আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে পুরো অবকাঠামোটি আমরা দেখছি, সেটা হচ্ছে পুরো যন্তর মন্তর এলাকা বা এর মাঝখানে অনেক ধরনের যন্ত্র ছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে যন্ত্রগুলা কি খুবই আধুনিক ছিল কি না? অবশ্যই না। যন্ত্রগুলো খুবই প্রাচীন ছিল এবং সবগুলো মোটামুটি অবকাঠামো নির্ভর ছিল। এখন আমরা একটি একটি করে এইসব যন্ত্রগুলো আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। তো শুরুতেই যেটা দেখব সেটা হচ্ছে এই যে, এটাও যন্ত্রমন্ত্রের আরেকটা অংশ বা আরেকটা মোটামুটি অন্য দিক থেকে একটা ছবি। এবং যদি আমরা স্পেসিফিক যন্ত্রের দিকে যাই, তখন আমরা দেখতে পারবো এই যে, এই যন্ত্রটার নাম হচ্ছে সম্রাট যন্ত্র। এইটা ছিল তৎকালীন সময় সবচেয়ে বড় পাথরে
সূর্যঘড়ি। এটার মাধ্যমে খুবই নিখুঁতভাবে তৎকালীন জ্যোতির্বিদরা সময়, বছর ইত্যাদি নির্ণয় করতে পারতেন। কারণ তখন আমাদের বর্তমান যুগের মতো এত আধুনিক ঘড়ি ছিল না। তখন এই সূর্য ঘড়ি একমাত্র সময় নির্ণয় করার উপকরণ ছিল। এটার আরও বিভিন্ন ধরনের ছবি আমরা চাইলে দেখতে পারি। এই যে এটা হচ্ছে সম্রাট যন্ত্রেরই আরেকটা রূপ। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো সম্রাট যন্ত্র একসাথে দেখতে পাচ্ছি। সবগুলোই মোটামুটি একই কাজেই ব্যবহার করা হতো, কিন্তু এগুলোর আকৃতি এক একটা থেকে ভিন্ন, কিন্তু সবগুলোর কাজ ছিল মোটামুটি সময় নির্ণয় করা। তারপরে যেই যন্ত্রটা সেটা আমরা দেখব সেটা হচ্ছে রামযন্ত্র। দুটি গোলাকার বিশাল দুটি বস্তু, একদম মোটামুটি নাট্যমঞ্চের মতো, যেমন দর্শকরা বসে আছে এমন দেখা যাচ্ছে। কিন্তু এটার মাধ্যমে কি করতেন, গ্রহ নক্ষত্র বা আকাশের যে বস্তুগুলো আছে বা আকাশের যেই জ্যোতিষ্ক মণ্ডলীগুলো আছে তাদের উচ্চতা বা তাদের দ্রাঘিমা অক্ষাংশ ইত্যাদি সূক্ষ্মভাবে নির্ণয় করার চেষ্টা করতেন তৎকালীন জ্যোতির্বিদরা। এই রামযন্ত্রের এটা হচ্ছে ভিতরকার ছবি। এটার সূর্যের ছায়া, চাঁদের ছায়া ইত্যাদির মাধ্যমে তৎকালীন সময়ে গ্রহ নক্ষত্র ইত্যাদির অবস্থান বা গতিবিধি বা ঘূর্ণন আবর্তন ইত্যাদি নির্ণয় করার চেষ্টা করতেন। আরেকটা যন্ত্রের কথা যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে জয়প্রকাশ যন্ত্র। আচ্ছা, একটা মজার বিষয় হলো প্রত্যেকটা যন্ত্রের কারো না কারো নাম, হয় মহাভারতের কোনো চরিত্রের নাম অথবা তৎকালীন প্রভাবশালী কোনো রাজা, বাদশাহ ইত্যাদির নামেই প্রত্যেকটা যন্ত্রের নাম করা হচ্ছে। যেমন এটা হচ্ছে জয়প্রকাশ যন্ত্র, দুইটা গোলাকার চাকতির মতো যন্ত্র। এটার মাধ্যমে কি করা হতো, গ্রহ নক্ষত্রের ঘূর্ণন, তাদের আবর্তনের যে পার্থক্যটা, ঋতু পরিবর্তন ইত্যাদি বিষয়গুলো এই জয়প্রকাশ যন্ত্রের মাধ্যমে নির্ণয় করা হতো। আচ্ছা, আরেকটা যন্ত্র সেটা হচ্ছে সবগুলো একসাথে যে যন্ত্রটা সেটা আমরা দেখছি মিশ্র যন্ত্র। এটা মোটামুটি যন্তর মন্ত্রকে রিপ্রেজেন্ট করে বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন নিউজ সব কিছুতেই আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে এই মিশ্র যন্ত্র। এটাই আসলে মূলত এই আন্দোলনের জন্য সব থেকে বেশি ব্যবহার করেছে এবং পত্রপত্রিকাতে সবচেয়ে বেশি এটাকেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে। কিন্তু এটা হচ্ছে মিশ্রা যন্ত্র, মানে সবগুলো যন্ত্রই একটা করে এটার মধ্যে আছে। আমি যদি আমার ডান সাইডটাতে দেখি, এইখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে সম্রাট যন্ত্র। এটার মাধ্যমে কী করতাম, প্রথমে আমরা বলছিলি সময় নির্ণয় করা হইতো, এটার মাধ্যমে বছর ইত্যাদি নির্ণয় করা হইতো। এবং এটার ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আরও যেই অন্যান্য যে যন্ত্রগুলো দেখছি সবগুলো এটার মধ্যে এক করে রাখা আছে, বা তৎকালীন জ্যোতির্বিদরা খুব ভালোভাবে এটার মাধ্যমে নির্ণয় করার চেষ্টা করতেন। আরও মজার বিষয় হচ্ছে এই যে যন্ত্রগুলো আমরা বলছি সেটা হচ্ছে আমাদের এখন বর্তমান সময়ের মতো এত সফিস্টিকেটেড বা আধুনিক কোনো যন্ত্র না। যন্ত্রগুলো ছিল খুবই অবকাঠামো নির্ভর এবং এক দেখতে বিশাল কোনো স্মৃতিসৌধ বা স্তম্ভের মতো, একদম বিশাল অবকাঠামো। এর মাধ্যমে তৎকালীন জ্যোতির্বিদরা, কারণ তখন বর্তমান সময়ের মতো এত কিছু ছিল না, কিন্তু বর্তমান যুগে এই যন্ত্রগুলো আসলে অতটা কাজ করতেছে না। তার সবথেকে বড় কারণটা হচ্ছে যে এইসব যে যন্ত্রমন্ত্র এরিয়াটা প্রথমে আমরা দেখিয়েছি, তার আশেপাশে প্রচুর উঁচু উঁচু বিল্ডিং তৈরি হয়ে গেছে, যার কারণে সূর্য বা চন্দ্র ইত্যাদির আবর্তন আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি না। এখন আমরা চলে আসি এটা কেন আন্দোলনের কেন্দ্রবিন্দু হচ্ছে বারবার। এখন এই জিনিসটা হচ্ছে একটা আমাদের বিশেষ করে যখন আমাদের দেশে কোনো আন্দোলন হয়, বিশেষ করে শহীদ মিনার আমাদের একটা চেতনার অংশ। বিশেষ করে 52 বা 21 ফেব্রুয়ারির কথা আমরা যদি বলি, এটা আমাদের চেতনার সাথে জড়িয়ে আছে। তো সেই হিসেব করে এই যে যন্তর মন্তর এরিয়াটা, এটা হচ্ছে মোটামুটি ভারতের জ্ঞান বিজ্ঞান, ভারতের দেশপ্রেম ইত্যাদির সাথে খুবই অঙ্গাঙ্গিকভাবে জড়িত, যার কারণে যে কোনো আন্দোলন, যে কোনো ধরনের প্রোটেস্ট মোটামুটি এখান থেকেই সূচনা হয়। এবং আরও একটি মজার বিষয় হচ্ছে 2018 সালে ভারতের সুপ্রিম কোর্ট এই যন্তর মন্তর প্রাঙ্গণে নিরাপদ বিক্ষোভ বা নিরাপদ প্রোটেস্টকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখন আরেকটা আমরা ম্যাপে দেখি এটার অবস্থানটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে এটার অবস্থান দিল্লির একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। একদিকে যেমন যন্তর মন্তর, একদিকে দিল্লি গেট এবং অপরদিকে আছে হচ্ছে ভারতের পার্লামেন্ট হাউস। এবং এইখানে যদি কোনো আন্দোলন হয় তাহলে খুব সহজেই সেটা মিডিয়াতে চলে আসে, বা বিশিষ্ট ব্যক্তিস্থানীয় যারা আছে, চিন্তাবিদ যারা পলিসি মেকিং করে, তাদের খুব সহজেই নজর কাটতে পারে এবং এর মাধ্যমেই কোনো আন্দোলনের গতিবিধি আরও ত্বরান্বিত হয়। বিশেষ করে যেমন আমাদের দেশে কোনো আন্দোলন হলে সেটা মূলত শাহবাগ থেকেই শুরু হয়। একইভাবে যন্তর মন্তরটা হচ্ছে আন্দোলনের কেন্দ্রবিন্দু। এখন আমরা চলে যাই সেই আমাদের প্রথম যে চলচ্চিত্রটার কথা বলেছিলাম, সেখানে ছিল এক অত্যাচারী রাজা, তিনি কোনো প্রজাকেই জ্ঞান বিজ্ঞান ইত্যাদির সুযোগ দিতে চাইতেন না, কারণ তারা একদিন বড় হয়ে, জ্ঞানের বড় হয়ে তারা সেই যে অত্যাচারী রাজার অত্যাচারের বিরুদ্ধে তারা প্রতিরোধী হয়ে দাঁড়াবে। কিন্তু যখন সেই সচেতন তরুণ
সে তার নিজের একটা দল তৈরি করতে পারলো, সবাইকে জ্ঞান, মুক্তি, অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে শিখিয়ে ফেললেন। তারপর কি হলো, এই যে আমার পিছনে যে লাইনটা দেখতে পাচ্ছেন, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। ঠিক একইভাবে ভারতের এই যে প্রজন্ম, ভারতের এই যে জেনজি, তারা কিন্তু এক অসাধ্য কাজ সাধন করে দেখিয়েছে। তাদের তীব্র আন্দোলনের মুখে ভারতের যে শিক্ষামন্ত্রী, যিনি বিতর্কিত ছিলেন প্রশ্নভাস পরীক্ষার দায়ে, তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ভারতের যেই নিট এক্সামটা ছিল, সেখানে প্রশ্নভাসের কারণে প্রায় 12 থেকে 14 জন বা আরও বেশি হতে পারে শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তার কারণে ভারতের যেই তরুণ সমাজ, ভারতের যে জেনজি, তারা এই বিষয়টাকে মোটেও সহজভাবে নিতে চাননি। তারা চেয়েছেন আমূল পরিবর্তন, এবং এই পরিবর্তনের কারণে এই আন্দোলন একটা জন আন্দোলনে পরিণত হয়, যার ফলে ভারতের মোদী সরকার, প্রভাবশালী মোদী সরকারের এক ধরনের ভিত নড়িয়ে দিয়েছেন এই ভারতের জেনজিরা। তো এখান থেকে আমরা একটা জিনিস খুব ভালো করে শিখতে পারি, অন্যায় বা অন্যায়কারী যত বড়ই হোক না কেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা মাথা তুলে দাঁড়াতে চাই, সবাই একসাথে হয়ে আমরা প্রতিরোধ করলে কোনো অত্যাচারী শাসকই বেশি দিন টিকে থাকতে পারবে না।